আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বল থেকে এমসিকিউ প্রশ্ন সমাধানের টেকনিক। এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে, যেহেতু দ্বিতীয় অধ্যায়ের সাথে এই অধ্যায়টা সংশ্লিষ্ট। এ কারণে অনেক সময় কনফিউশন তৈরি হয় বা অনেক সময় খুব সহজ জিনিসটাকেও কঠিন মনে হয়। কিন্তু যদি চ্যাপ্টারের বেসিকগুলো আমাদের খুব ভালো করে পড়া থাকে, আমার মনে হয় আনসার করতে খুব বেশি কষ্ট হবে না। তো চলো শুরু করি। প্রথমেই যদি দেখি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম তাকে কি বলে? দেখো, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম, এটা তো নিউটনের গতির প্রথম সূত্র থেকে বলা হচ্ছে। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই, এটা তো জড়তা। তার মানে নিউটনের গতিসূত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, মজার বিষয় বা হাস্যকর বিষয় মনে হলেও যে গতি অধ্যায়ে গতিসূত্র নেই, কিন্তু বল অধ্যায়ে গতিসূত্র। সূত্রগুলো নিউটনের গতিসূত্র, কিন্তু একটা বস্তু গতিশীল হয় কি কারণে? বস্তুটা গতিশীল হয়তো বল প্রয়োগ করলেই। বল প্রয়োগ না করলে বা বলের লব্ধি যদি শূন্য হয়ে যায়, তখন তো কোনো বস্তু গতিশীল হয় না, ত্বরণপ্রাপ্ত হয় না। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যাই হোক, এটা আমাদের নিউটনের গতির প্রথম সূত্র আমরা জানি। এটাকে বলা হচ্ছে জড়তা। এটা আশা করি সবাই আমরা পারবো। প্রবাহী ঘর্ষণ কোনটি? প্রবাহী বলতে কি বোঝায়? যে সকল পদার্থ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় প্রবাহী। তাহলে প্রবাহী পদার্থ কারা? তরল এবং বায়বীয়কে বলা হয় প্রবাহী পদার্থ। যেহেতু তরল এবং বায়বীয়, এখানে দেখো পুকুরে সাঁতার কাটার সময় যে ঘটনাটা, এক্ষেত্রেই কেবল আমরা পানির বা তরলের সংস্পর্শ পাচ্ছি। বাকি তিনটে অপশন কিন্তু কঠিন পদার্থের বেলায়। অতএব প্রবাহী ঘর্ষণ হয় তরল বা বায়বীয়র ক্ষেত্রে, তাই সঠিক উত্তর হবে ক। 3 নং প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, এর ত্বরণ কত হবে? নিউটনের গতির যে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এফ ইকুয়াল হলো এম এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ত্বরণ এ ইকুয়াল হয়ে যাবে এফ বাই এম। এফ এর ভ্যালু কত আছে? 50 নিউটন, আর এম এর ভ্যালু 5 কেজি। তাহলে আলটিমেটলি আমাদের ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে দেখো, ঘর্ষণ বল থেকে প্রশ্ন আসতেছে, আমাদের নিউটনের গতিসূত্র থেকে প্রশ্ন আসতেছে এমসিকিউতে, আবার গতিসূত্রে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা এফ ইকুয়াল এম এ, এই ম্যাথমেটিক্যাল টার্ম থেকেও কিন্তু এমসিকিউ চলে আসছে। এবারে দেখো 4 নং প্রশ্ন, এটা হলো ভরবেগ থেকে। ভরবেগের অংশটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসলো আর কি। দেখো, 10 কেজি ভরের কোনো একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে। দেখো, 10 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে ভরবেগ মানে কি? বস্তুর ভর এবং বেগের গুণফল। অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে আমাদের 10 ইন্টু 10, অর্থাৎ 100 কেজি মিটার পার সেকেন্ড। এরপরে যদি দেখি 5 ও 6 নং প্রশ্ন, একই রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে আগত, 15 কেজি ও 10 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়ে একসাথে আটকে যায়। অর্থাৎ দেখো, আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার অংশ থেকেও এমসিকিউ পাচ্ছি। মিলিত অবস্থায় বেগ কত সেটা জানতে চাচ্ছে, যেটা কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্নে চলে আসতো আগে, আমাদের সৃজনশীল অংশের গ। হ্যাঁ, আমাদের এই প্রয়োগের যে অংশটা, এই 3 মার্কের প্রশ্নে কিন্তু এই ধরনের ম্যাথ চলে আসতো। এবার এটা দেখতে পাচ্ছি আমরা এখন এমসিকিউতে চলে এলো। মিলিত বেগটা কিভাবে বের করতে হয়? মিলিত বেগ ভি ইকুয়াল কী হবে? আমরা আশা করি সবাই জানি। মিলিত বেগ ভি ইকুয়াল হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে m1 কত? একটা 15 আর একটা হলো 10, এটা হলো m2। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 15 ইন্টু u1 কত হবে? 3। 15 কেজি ভরের বস্তুর বেগ হলো 3, প্লাস m2 হলো 10 ইন্টু এইটার বেগ হলো 5।
ডিভাইডেড বাই হচ্ছে এই দুটার ভর m1 প্লাস m2, 15 প্লাস 10, 15 প্লাস 10, তাহলে কি হচ্ছে 45, 50, 3 15 45 আর 5 10 কে 50, তাহলে এটা হয়ে যাচ্ছে 95 ডিভাইডেড বাই 25, কত হবে দেখো, এটাকে 95/25 করলে সঠিক উত্তর 3.8 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের মিলিত অবস্থায় বেগ। 6 নং প্রশ্নে বলা হচ্ছে বস্তুদ্বয়ের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। মিলিত অবস্থায় প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন বস্তুটির দিক, বেগের দিক বজায় থাকে। যে বস্তুর ভরবেগ বেশি সেই বস্তুটার বেগের দিক বজায় থাকে। তাহলে আমরা দেখি প্রথম বস্তুটার ভর 15 কেজি, তার বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ কত 15 ইন্টু 3 অর্থাৎ 45 কেজি মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর ভর 10 কেজি কিন্তু বেগ 5 মিটার পার সেকেন্ড, অতএব এর ভরবেগ হয়ে যাচ্ছে 50 মিটার পার কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি, অতএব মিলিত অবস্থায় প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না, অবশ্যই আমাদের দ্বিতীয় বস্তুটার ভরবেগ যেহেতু বেশি হয়ে যাচ্ছে অতএব সেদিকে যাবে। প্রথমটা ভুল, যেহেতু বহুপদী আমরা বুঝতেই পারছি, তাহলে 2 এবং 3 আছে যে অপশনটাতে সেটাই সঠিক হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তারপরে তুমি ক্যালকুলেশন করে দেখবে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অক্ষুণ্ণ থাকবে, এটা সাধারণত থাকে আমরা জানি, এবং সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হলো 125 জুল। তুমি অবশ্যই এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তু কোনটা, 10 কেজি ভরের বস্তু, এর ভর হলো 10 কেজি, এটার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি কী হবে, দ্বিতীয় বস্তুর গতিশক্তি আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম হলো 10 ইন্টু ভি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কাটাকাটি করলে থাকবে 5, 5 স্কোয়ার মানে 25, 25 গুণ 5 মানে 125, তাহলে এটা হলো আমাদের গতিশক্তি 125 জুল। দেখো তুমি এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, কিন্তু ক্যালকুলেশন করে দেখতে তোমার যে টাইমটা ওয়েস্ট হবে পরীক্ষার হলে এটা কোনো দরকার নেই, যেহেতু এটা বহুপদী এবং একাধিক উত্তর অবশ্যই হবে। প্রথমটা যখনই তুমি দেখলে এটা হবে না, এটা ভুল, অতএব তোমার আর কোনো অপশন চেক করারই দরকার নাই। টাইম খুব ইম্পর্ট্যান্ট, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। তো সঠিক উত্তর 2 এবং 3 হবে অবশ্যই। 2 এবং 3, 2 এবং 3 আছে আমাদের কোথায়, গ নং অপশনে। আচ্ছা সরি, আমি টাচ লেগে বের হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু গ। আমরা এই টাইমগুলো সেভ করব, পরীক্ষার হলে কখনোই এরকম টাইম ওয়েস্ট করব না। আচ্ছা পরের নম্বরে চলে যাই। এরপরে আমাদের কি বলা আছে, কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়। ঘর্ষণ কেন সৃষ্টি হয়, আমরা জানি ঘর্ষণ সৃষ্টি হয় একটা বস্তু যখন কোনো একটা তলের উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে এবং গতিশীল হওয়ার চেষ্টা করলে কি হয়, আমরা জানি প্রতিটা তলে অসংখ্য রকম উঁচু নিচু খাঁজ থাকে, এই খাঁজে আটকে যায়, খাঁজে আটকে যাওয়ার কারণেই কিন্তু ঘর্ষণ সৃষ্টি হয়। যখনই গতিশীল হওয়ার চেষ্টা করে তখন খাঁজে আটকে যায়। অর্থাৎ ঘর্ষণ যদি আমাদের বাড়াতে হয় তাহলে কী করতে হবে, তলকে আরও বেশি অমসৃণ করতে হবে, তলকে আরও বেশি অমসৃণ করে দিতে হবে, যত বেশি অমসৃণ তত বেশি ঘর্ষণ। খুবই সহজ জিনিস। আচ্ছা 4 ফান্ডামেন্টাল ফোর্সেস, দেখো 4টি মৌলিক বল সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে ধারণা দেওয়া আছে। চ্যাপ্টারের নামই তো বল, এবং এই 4টি মৌলিক বল থেকে কিন্তু এমসিকিউতে বেশ প্রশ্ন চলে আসে, এবং এখান থেকে যেহেতু সিকিউ হয় না, যেহেতু 4টি মৌলিক বল থেকে সিকিউ অংশে প্রশ্ন আসে না, অতএব এখান থেকে কিন্তু এমসিকিউ ম্যান্ডেটরিলি চলে আসে। কোন কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল। দেখো এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের জন্য আরও ভালো, ক্যালকুলেশন করার জন্য টাইম ওয়েস্ট হবে না, তোমরা দেখেই সরাসরি আনসার করতে পারবে। হ্যাঁ, কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল, আমরা জানি মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বলতম বল। এরপরে দেখো একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে। আমরা জানি ঘর্ষণ যে প্রকারভেদগুলো আছে এর মধ্যে কি গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ যেটা আছে, বা বিসর্প ঘর্ষণও বলা হয় এটাকে। যখন একটা চলন্ত গাড়ি ব্রেক করে থামানো হলো, একটা গতিশীল বস্তু যখন থামতে চায়, গতিশীল বস্তু যখন থামে তখন সেটা কি হয়, তখন সেটা হয় পিছলানো ঘর্ষণ। কনফিউজড হতে পারো, চলন্ত গাড়িকে যখন ব্রেক করে থামানো হয় তখন চলন্ত গাড়ি তো গাড়ির চাকা তো রোল করে, তাই না, অনেকে এটাকে আবর্ত ঘর্ষণের সাথে গুলিয়ে ফেলতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে গাড়িকে যখন ব্রেক করা হয় তখন গাড়িটা কি আর চাকা ঘুরতে দেয়,
অবশ্যই না। যখনই ব্রেক করা হয়, ব্রেক প্যাড বা ব্রেক শু এসে গাড়ির চাকাটিকে আটকে ধরে, যেন চাকাটি আর ঘুরতে না পারে। এখানে ঘোরার সময় কিন্তু কোনো ঘর্ষণ সৃষ্টি হয়, ব্যাপারটা এরকম না। তো যখনই গাড়িকে ব্রেক করা হয়, অনেক সময় আমাদের গাড়ি স্লিপ করে, তাই না? গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে বা স্লিপারি রাস্তা হলে বা বৃষ্টির পরে কখনো রাস্তায় যদি গাড়ি চালানো হয়, হঠাৎ ব্রেক করলে গাড়িটা স্লিপ করে দূরে সরে যায়, তখন কিন্তু চাকার রোল করে না। চাকার রোল করলে কিন্তু স্লিপটা করতো না, চাকার রোল করছে না বলেই কিন্তু স্লিপটা করছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে তখন গাড়িটা স্লিপ করে বা পিছলে সামনে এগিয়ে যায়, তাই না? তো চলন্ত গাড়িকে যখন ব্রেক করে থামানো হয়, সহজে মনে রাখবে কোনো গতিশীল বস্তুকে ব্রেক করে থামানো হচ্ছে, গতিশীল বস্তুকে থামানো হচ্ছে মানে গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ। আর স্থির বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, বস্তু স্থির আছে তার মানে স্থিতি ঘর্ষণ, সহজে। আচ্ছা, কোন বলটি দুর্বলতম? এটা আমরা এই মাত্রই দেখলাম 8 নম্বরে, আমাদের মহাকর্ষ বলটাই দুর্বলতম বল। আচ্ছা, 80 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? তাহলে আমাদের বলের মান জানতে চাচ্ছে। বল এফ ইকুয়াল আমরা জানি কি এম এ। তাহলে আমাদের এম এর ভ্যালু 80 কেজি, এ এর ভ্যালু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 80 × 4 320 নিউটন। এত সহজ প্রশ্ন আমার মনে হয় না পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে দেখি আমরা 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? দেখো, এটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা থেকে এই ম্যাথগুলো আসে, এগুলো আমাদের সিকিউ অংশেও কিন্তু 3 মার্কের জন্য চলে আসে। তাহলে গুলির শেষ বেগ আমরা কি জানি? গুলিটাকে আমরা স্মল ভি দ্বারা লিখতাম, হ্যাঁ, এবং গুলি যেহেতু সম্মুখ দিকে যায়, গুলির বেগটা কিন্তু অলওয়েজ পজিটিভ বা প্লাস। তাহলে বন্দুকের ভরবেগ ডিভাইডেড বাই গুলির বেগ, গুলির ভর। তাহলে 1 কেজি ভর অর্থাৎ ক্যাপিটাল এম হলো 1, এবং আমাদের বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, তাহলে ক্যাপিটাল ভি হলো 2। আমাদের এটা হলো 5 গ্রাম, তাহলে 5 × 10⁻³ তাহলে আমাদের বন্দুকের যে গুলির যে শেষ বেগ তা বের হয়ে যাবে। গুলির শেষ বেগ কত হবে? 400 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হলো ঘ। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্ম প্রকাশ করে? নিউটনের প্রথম সূত্র পদার্থের জড়তা সম্পর্কে ধারণা দেয়। পদার্থের কোন ধর্ম প্রকাশ করে? জড়তা সম্পর্কে, জড়তা ধর্ম প্রকাশ করে। নিউটনের গতির মৌলিক বিষয়গুলোকে কয়টি সূত্রের মাধ্যমে প্রকাশ করে? নিউটন গতির মৌলিক বিষয়গুলোকে 3টি সূত্রের মাধ্যমে প্রকাশ করে। নিউটনের গতির 3টাই সূত্র আছে আমরা জানি। দেখো, নিউটনের গতিসূত্র থেকে কিন্তু বেশ এমসিকিউ চলে আসে এভাবে। এগুলো কিন্তু কনসেপচুয়াল সব, হ্যাঁ, কনসেপ্টের বিষয়, ম্যাথ না। এই কনসেপ্টগুলো বুঝতে হবে। বলের গুণগত সংজ্ঞা পাই। দেখো, আমরা নিউটনের গতির প্রথম যে সূত্রটা, সেখান থেকে আমরা বল কি, জড়তা কি, মানে সোজা কথা ডেফিনেশন পাই, বলের ডেফিনেশন। এই জন্য বলা হচ্ছে গুণগত সংজ্ঞা। তাহলে আমরা বলের গুণগত সংজ্ঞা পাই নিউটনের গতির প্রথম সূত্র থেকে। কিন্তু দ্বিতীয় সূত্র থেকে কি পাই? দ্বিতীয় সূত্রটা একটু মনে করো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তার মানে এখান থেকে কিন্তু বলের গুণগত ধারণা পাওয়া যায় না, এখানে কিন্তু বলের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই না? তো বলের পরিমাণগত ধারণা যদি আসতো তাহলে হতো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এই বিষয়গুলোতে একটু সাবধান থাকবে, ভুল না হয়ে যায়। দেখো, এরপরে বলা হচ্ছে, দেখো, সাম্য বল এবং অসাম্য বল, এখান থেকেও প্রশ্ন চলে আসে। স্পর্শ বল, অস্পর্শ বল, এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে। মানে বলের যে প্রকারভেদগুলো থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ চলে আসতে পারে। এগুলো জ্ঞানমূলকের জন্য হয়। কি বলা আছে 16 নঙে? কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও বিপরীতমুখী হলে তাদেরকে কি বলে? আমরা দড়ি টানাটানি খেলা সম্পর্কে জানি। ধরো, দড়ি টানাটানিতে একদল যারা দড়ি টানাটানি খেলছে, একদল লোক এই দিকে দড়ি টানছে, অপর একদল লোক এই দিকে দড়ি টানছে। তাহলে দুইটি বল দেখো পরস্পর বিপরীতমুখী। এখন যদি সমান বলে টানে, এই দিকের যত বলে টানা হচ্ছে এদিকেও ঠিক সেম বল প্রয়োগ করে, এদিকেও যদি 500 নিউটন বল প্রয়োগ করে দড়িটাকে টানা হয়, এদিকেও ধরে নিলাম যে আমরা 500 নিউটন বল প্রয়োগ করে দড়িটিকে টানা হচ্ছে। তাহলে এখন দড়িটি কোন দিকে যাবে? এদিকে যাবে না ওদিকে যাবে? কোনো দিকেই যাবে না। অর্থাৎ একাধিক বলের লব্ধি শূন্য হয়ে যাচ্ছে। এই ধরনের বলকে আমরা বলি কি? সাম্য বল। যখনই এরকম দুটি বলের মান সমান ও বিপরীতমুখী হয় তখন তাকে আমরা বলি সাম্য বল। যখনই সাম্য বল হয়
তখন বস্তুর আর কোনো স্মরণ হয় না, বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় না, বস্তুটা গতিশীল হয় না। যদি বস্তুটার গতি সৃষ্টি করতে হয়, বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে হয় বা বস্তুটিকে সরাতে হয় অর্থাৎ স্মরণ ঘটাতে হয়, তাহলে আমাদের প্রয়োজন হয় অসাম্য বল। দেখো এখানে আমাদের 17 নং প্রশ্নে সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়? আমরা মাত্র যেটা বললাম রশি টানাটানি খেলা, এখানে রশি টানাটানি খেলাতে আমরা সাম্য বলের বাস্তব উদাহরণ দেখতে পাই। আরও কোথায় দেখতে পাই দেখো তো? অনেকেই আমরা মজা করে পাঞ্জা লড়ি বন্ধুরা, তাই না? এক বন্ধু আরেক বন্ধুর সাথে আয় দেখে নেই কার মাসেলে কত পাওয়ার। তো যখন আমরা কার রিস্ট কতটা মজবুত, মানে যখনই আমরা মজা করি বা যখনই এই প্রতিযোগিতাটা করি, তখন কি হয়, একজন চেষ্টা করে যেদিকে ফেলতে, অপোনেন্ট বিপরীত দিকে ফেলতে চেষ্টা করে। অনেক সময় হয় কি, পাঞ্জা খেলায় কোনো ফলাফলই হয় না, কারণ কেউ কোনো দিকে ফেলতে পারে না। অর্থাৎ কি, দুই বিপরীত দিক থেকে সমান বল প্রযুক্ত হচ্ছে। যখনই একদিকে বেশি বল প্রযুক্ত হয় তখন কিন্তু অন্যদিকে হেলে পড়ে হাতটা, তাই না? এরকম আমরা অনেক খেলা পাবো যেখানে এরকম সাম্য বল অসাম্য বলের উদাহরণ দেখতে পাবো। 18 নং প্রশ্ন, যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান 0 হয় তখন ক্রিয়ারত বলগুলোকে বলা হয় সাম্য বল। দেখো সবগুলাই সাম্য বল। যদি লব্ধি বলের মান 0 না হতো তখন বলতাম অসাম্য বল। আবার স্পর্শ বল কোনটা দেখো? স্পর্শ বল মানে হলো যে সকল বল প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ক্রিয়াশীল হয় সেগুলো হলো, প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে যেটা ক্রিয়াশীল হয় সেটা হলো স্পর্শ বল। আর অসাম্য মানে যেটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল হয়, যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল বা তড়িৎ চৌম্বকীয় বল। এগুলো হলো অস্পর্শ বল। অস্পর্শ মানে কি, স্পর্শ ছাড়াই এই বলটা অ্যাক্টিভ হয়। আর স্পর্শ বল কোনটা? তুমি একটা দড়ি টানাটানি খেলছো, দড়িটাকে তোমার টানতে হচ্ছে, স্পর্শ করতে হচ্ছে। তুমি একটা ভারী টেবিলকে ঠেলে নিয়ে যাচ্ছ, ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে কেউ একজন, অথবা কেউ কোনো কিছু টানছে, হ্যাঁ, স্পর্শ করার মাধ্যমে যেখানে বল প্রয়োগ করতে হয় সেটা হলো স্পর্শ বল। আচ্ছা, এরপরে অসাম্য বল যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন কিসের পরিবর্তন ঘটে? অসাম্য বল ক্রিয়াশীল থাকে যখন, অসাম্য বল যদি আমাদের ক্রিয়াশীল থাকে তখন অবশ্যই বেগের পরিবর্তন হয়। এবং দেখো, যদি বেগের পরিবর্তন হয় দিকেরও তো পরিবর্তন হতে পারে। বেগ যেহেতু ভেক্টর রাশি একটা, বেগের মান এবং দিক দুইটাই পরিবর্তন হতে পারে। কোশ্চেনটা যদিও একটু অসম্পূর্ণ প্রশ্ন, বাট আমাদের এখান থেকে এই খ কিন্তু সঠিক উত্তর। প্রশ্নটা অসম্পূর্ণ না, অপশনগুলো একটু অসম্পূর্ণ। বেগের মান এবং দিক এইটা অপশন হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এখানে বেগ এবং দিক দুইটা আমাদের অপশন আছে। শুধু বেগ শুধু দিক দিলেও কিন্তু ভুল হয়ে যাবে, কারণ যখনই আমাদের এরকম কোনো ঘটনা ঘটবে, অসাম্য বল ক্রিয়া করবে, তখন বস্তু গতিশীল হবে অথবা গতির দিকের পরিবর্তন হবে, একদিক থেকে অন্যদিকে মুভ করবে, এ ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কোনো বস্তুর ভর 4 কেজি এবং 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত? আমরা এই ধরনের সহজ প্রশ্ন আশা করি কেউ মিস করবো না। 4 কেজি ভর 4 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে 4 4 কত হয়? 16 কেজি মিটার পার সেকেন্ড হলো আমাদের বস্তুটির ভরবেগ। এত সহজ প্রশ্ন। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন ফর্মুলা থেকে প্রশ্ন চলে আসে। এফ ইকুয়াল এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দেখো বলের পরিমাণগত ধারণা আছে, এইটা কিন্তু এই যে দেখো ধাক্কা দিয়ে বা ঠেলে নিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু স্পর্শ বল। বলের পরিমাণগত ধারণা পাওয়া যায় নিউটনের গতির কোন সূত্র থেকে? একটু আগে আমরা বলছিলাম পরিমাণগত ধারণা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, আমি আর রিপিট করলাম না এজন্য। আচ্ছা, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 25 গ্রাম ভরের একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎবেগ কত মিটার পার সেকেন্ড হবে? তাহলে আমরা যদি বন্দুকের পশ্চাৎবেগ বের করতে যাই, পশ্চাৎবেগ বন্দুকের বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল কী হবে? মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, স্মল ভি। দেখো 25 গ্রাম, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের 25 ইন্টু 10⁻³ ইন্টু 200 মিটার পার সেকেন্ড হলো ভি, স্মল ভি, তাহলে এটা হয়ে যাচ্ছে 200 ডিভাইডেড বাই 1 কেজি, নিচে 1, তো 1 আসলে না লিখলেও ইটস ওকে। এটা হলো 25 ইন্টু 10⁻³ ইন্টু 200, তাহলে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ হলো -5 মিটার পার সেকেন্ড। বন্দুকের পশ্চাৎ বেগ -5 মিটার পার সেকেন্ড। পশ্চাৎ বেগ কিন্তু অলওয়েজ মাইনাসে হয়,
যেহেতু পশ্চাৎ বেগ পেছন দিকে ক্রিয়া করতেছে, আমরা পশ্চাৎটাকে ব্যাকওয়ার্ড সাইড মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দ্বারা পশ্চাৎ দিক বা পেছন দিক বোঝাই। আর বুলেটের বেগ অলওয়েজ পজিটিভ ভ্যালু আসে, বুলেট সামনের দিকে এগিয়ে যায়, বুলেটের বেগের দিক হলো প্লাস। আচ্ছা, এরপরে 100 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ড যাবৎ 200 নিউটন বল প্রয়োগ করলে বেগ কী পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে বেগের বৃদ্ধি আমরা কি জানি, এফটি ইকুয়াল এমভি মাইনাস এমইউ। তাহলে এখান থেকে বেগের বৃদ্ধি মানে কি, এম কমন গেলে ভি মাইনাস ইউটা হলো বেগের পরিবর্তন। ভি মাইনাস ইউ ইকুয়াল কী হবে, দেখো এম কমন গেলে এম সাইড চেঞ্জ করলে নিচে চলে আসবে, আর ওপাশে তো এফটি থেকেই গেল। তাহলে এফ এবং টি, এফ কত 200 নিউটন, এফ এর ভ্যালু হচ্ছে 200 এবং 2 সেকেন্ড যাবত অর্থাৎ টি এর ভ্যালু 2, নিচে এম কত 100 কেজি ভর, তাহলে 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 × 2 মানে 4 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে আমাদের ক, 4 মিটার পার সেকেন্ড। 23 নং প্রশ্ন যদি দেখি, কোনো বস্তুর ভর 4 কেজি এবং 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে ভরবেগ কত হবে? এত সহজ প্রশ্ন, আশা করি ভরবেগ নির্ণয় করতে পারবো। 5 কেজি ভরের কোনো বস্তুকে 3 সেকেন্ড সময় ধরে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? তাহলে চূড়ান্ত ভরবেগ মানে কি, ভরবেগ হলো এমভি মাইনাস এমইউ। তাহলে আমরা ওই আগের সূত্র এফটি ইকুয়াল এমভি মাইনাস এমইউ, ওই সূত্র থেকেই করতে পারি। তাহলে এফটি ইকুয়াল এমভি মাইনাস এমইউ, এমভি ইকুয়াল কী হবে, এফটি মাইনাস এমইউ। দেখো এখানে আদিবেগের কথা হয়তো বলাই নাই আমাদের, যেহেতু আদিবেগ শূন্য ধরতে হবে এখানে। 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ দেওয়া হচ্ছে, আদিবেগের কথা বলা নেই। তাহলে আমরা ভরবেগের চূড়ান্ত ভরবেগ মানে কি, শেষ ভরবেগ বা এমভি। তাহলে এখানে আমাদের আদিবেগটাকে যদি শূন্য ধরতে হয় তাহলে এটা অংশটা হয়ে যাবে শূন্য, থাকতেছে শুধু এফ ইন্টু টি। এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে এফ এর পরিবর্তে কি লিখতে হবে, এফ এর পরিবর্তে লিখতে হবে এম এ, এফ এর পরিবর্তে লিখব এম এ, আর টি তো টি এর মতো থেকে গেল। তাহলে এম ভি ইকুয়াল হয়ে যাচ্ছে এম এ টি। এম এর ভ্যালু কত 5 কেজি, তাহলে এম হচ্ছে 5 ইন্টু এ কত 3 ইন্টু টি কত 3, তাহলে 3 3 9 আর 5 নং 45, 45 কেজি মিটার পার সেকেন্ড। এ হলো আমাদের 24 নং প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 25 নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, আবারও জ্ঞানমূলক টাইপের কিছু প্রশ্ন। নিউটনের কোন সূত্র বল পরিমাপের সমীকরণ প্রদান করে? তাহলে নিউটনের গতির যে প্রথম সূত্র, সেটা থেকে তো বলের পরিমাণ করা যায় না, বলের গুণগত ধারণা পাই, এবং বলের পরিমাণগত ধারণা পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। অতএব বল পরিমাপ করা যাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, এবং আমরা জানি এফ ইকুয়াল এম এ সূত্রটা পেয়েছিলাম নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। ওকে, তারপরে খেলনা গাড়ির, আচ্ছা এখানে মজার বিষয় দেখো, প্রথম সূত্র আর জড়তার সূত্র কিন্তু একই। কেউ কনফিউজড না হয়ে যাও, প্রথম সূত্র আর জড়তার সূত্র, প্রথম সূত্রটার নামই তো জড়তার সূত্র, এবং দ্বিতীয় সূত্রটার নাম হলো ভরবেগের সূত্র। ভরবেগের সূত্র থেকে কিন্তু আমরা বল পরিমাপের সমীকরণ পাই, এফ ইকুয়াল এম এ। আচ্ছা, এই খেলনা গাড়ির স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়? দেখো স্প্রিংয়ের সংকোচন, এটা চতুর্থ অধ্যায়ের সাথে কিন্তু রিলেটেড হয়ে গেল। এটা অবশ্যই বিভব শক্তি হবে। হ্যাঁ, কোনো বস্তুর অবস্থার যখন পরিবর্তন হয় তখন তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়। অবস্থার পরিবর্তন হলেও বিভব শক্তি, আর বস্তুর অবস্থানের পরিবর্তন হলেও বিভব শক্তি সঞ্চয় হয়। খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? খেলনা গাড়ি যখনই আমরা স্প্রিং টেনে ধরি বা পেছন দিকে টান দিয়ে ছেড়ে দেই, তখন কি হয়, তখন তার মধ্যে সঞ্চিত বিভব শক্তিতে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়। অর্থাৎ 27 নং প্রশ্নের সঠিক উত্তর হলো ক। 28 নং প্রশ্নে দেখো, ম্যাথ আমাদের একটা, 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 120 নিউটন বলে নিক্ষেপ করা হলে এর ত্বরণ কত হবে? তাহলে আমরা এখানে এম জানি, এফ জানি, এ ইকুয়াল যে এফ বাই এম, এত সহজ ম্যাথ আমরা আশা করি করতে পারবো। শুধু এমটাকে কী করতে হবে, গ্রামে দেওয়া আছে, কেউ ওভার এক্সাইটমেন্টে ওই 150 ধরেই ক্যালকুলেশন করে ফেলবে না, এটাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করে নেবে। ওকে, এরপরে আছে 50 কেজি ভরের একজন ব্যক্তি 450 গ্রাম ভরের একটি ফুটবল কত বলে কিক করলে ফুটবলটিতে এত ত্বরণ হবে? শুধু শুধু দেখো কনফিউজড করছে, আমাদের কিসের ত্বরণ জানতে চাচ্ছে, ফুটবলের ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়াল, আমরা জানি আগের সূত্র, ত্বরণ এ ইকুয়াল কি এফ বাই এম। এফ কত, এখানে কত বলে কিক করলে সেটা জানতে চাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের তো এ ইকুয়াল এফ বাই এমও দরকার নেই, আমাদের দরকার কি, এফ ইকুয়াল এম এ দরকার, তাই না?
তাহলে ফুটবলটির ভর কত? 450 গ্রাম ভরের ফুটবল, তাহলে এম এর মান হবে 450 গ্রাম, যেটাকে আমরা ইন্টু 10⁻³ গুণ করে দেবো, কেজিতে কনভার্ট করব। গ্রাম তো এসআই একক না, এসআই এককে কনভার্ট করতে হবে। আর কি করতে হবে আমাদের এখান থেকে? এর ভ্যালু দেখো 200 মিটার/সেকেন্ড ত্বরণ হবে বলে দিচ্ছে। তাহলে আমাদের দেখো ফুটবলটির ত্বরণ কত বলে কিক করলে ফুটবলটিতে ত্বরণ হবে। এখানে মানুষের ভর কি আদৌ প্রয়োজন আছে কোনো কাজে? প্রয়োজন নেই, কিন্তু অতএব কনফিউজড হব না, সহজে করে ফেলবো। কত বলে, অর্থাৎ বলের মান জানতে চাচ্ছে, F = ma। তাহলে এম কার, যার ত্বরণ তার ভর, ফুটবলের ভর 450 গ্রাম, এটাকে আমরা কি করব? কেজিতে কনভার্ট করব। আর ত্বরণ হবে 200 মিটার/সেকেন্ড², তাহলে এ এর মান 200 মিটার/সেকেন্ড² বসিয়ে দিব, তাহলেই আমাদের কত বল এফ এর ভ্যালু বের হয়ে যাবে। ওকে, আশা করি করতে পারবো, এত সহজ ম্যাথ আর না করি। 30, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে। দেখো ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল নিউটনের গতির 3 নম্বর সূত্র বা তৃতীয় সূত্র। আমরা জানি যার উপর ক্রিয়া বল ক্রিয়া করে, প্রতিক্রিয়া বল তার উপরে ক্রিয়া করে না। অর্থাৎ একটা বস্তু যদি কোনো অন্য বস্তুতে ক্রিয়া বল প্রয়োগ করে, ওই বস্তুটা তার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। অর্থাৎ ক্রিয়া বলটা যে প্রয়োগ করে, প্রতিক্রিয়া বলটা তার উপরে প্রযুক্ত হয়। যে ক্রিয়া বল প্রয়োগ করে তার উপরে তো আর বলটা প্রযুক্ত হয় না। কারণ ধরো তুমি বল প্রয়োগ করছো, তুমি একটা টেবিল ধাক্কা দিয়ে কোথাও সরালে, বা তুমি একটা বই তোমার টেবিল থেকে তোমার ব্যাগে ঢুকানোর জন্য হাতে তুললে, তার মানে তুমি বইয়ের উপরে বল প্রয়োগ করছো, তাই না? তাহলে ক্রিয়া বলটা যদি তুমি প্রয়োগ করো, তাহলে তোমার উপর তো আর ক্রিয়া বল প্রযুক্ত হয় না, তাই না? তুমি একটা বল দেওয়ালে ছুঁড়ে দিলে, তাহলে কি হলো? তুমি ইমাজিন করো, তুমি একটা টেনিস বল দেওয়ালে ছুঁড়ে দিলে, তাহলে তুমি বল প্রয়োগ করছো, তাই না? তুমি বল প্রয়োগ না করলে তো টেনিস বলটা শুধু শুধু তোমার হাত থেকে দেওয়ালে ছুটে যাবে না। তাহলে তুমি বল প্রয়োগ করছো, বলটা তো আর তোমার উপরে প্রযুক্ত হয় না, তাই না? তাহলে তুমি যখন বল প্রয়োগ করো, সেটা নিশ্চয়ই অন্য বস্তুর উপরে প্রযুক্ত হয়। তুমি একটা দেওয়ালে ধাক্কা দাও, তাহলে কি হবে? তুমি দেওয়ালে ধাক্কা দিচ্ছ, তাহলে তুমি বল প্রয়োগ করছো। তুমি যে বলটা প্রয়োগ করলে, এটা হচ্ছে ক্রিয়া বল। ক্রিয়া বলটা তুমি প্রয়োগ করলে কার উপরে? দেওয়ালের উপরে। এবার ধাক্কা দিয়ে তুমি দেখলে কি তোমারও মনে হচ্ছে পিছন দিকে তুমি সরে আসছো, বা দেওয়ালটাও তোমাকে পিছন দিকে একটা প্রতিক্রিয়া বল দেবে। অর্থাৎ প্রতিক্রিয়া বল হচ্ছে তোমার উপরে ক্রিয়া করে। দ্যাট মিনস ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় দুইটি ভিন্ন বস্তুর উপরেই ক্রিয়া করে। কোনটির কারণে দৌড়ে আমরা সামনে এগিয়ে যাই? এটা তো একদম বেসিক পড়াশোনার নিয়ে কথা, কি বলবো, এটা তো আমরা জানি। প্রতিক্রিয়া বলের কারণে রাস্তা আমাদের প্রতিক্রিয়া বল দেয়। হ্যাঁ, আমরা যখন রাস্তায় তীর্যকভাবে বল প্রয়োগ করি, এই প্রতিক্রিয়া বল তার ওই একই দিকে ক্রিয়া করে। প্রতিক্রিয়া বলের আবার দুইটা উপাংশ আমরা পাই। একটা পাই কি এফ সাইন থেটা, আর একটা পাই আমরা এফ কস থেটা। তাহলে আমরা কি জানি? এই যে এফ কস থেটা যেটা আছে, এফ কস থেটা আর আমাদের যে এম জি, এটা নাকচ হয়ে যায় বা এটা কাটাকাটি হয়ে যায়, এফ সাইন থিটাটা অবশিষ্ট থাকে। দ্যাটস ওয়াই আমরা সামনের দিকে এগিয়ে যাই। অর্থাৎ এই প্রতিক্রিয়া বল, আরও স্পেসিফাই করে বললে প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশের কারণে আমরা সামনে এগিয়ে যাই। এরপরে 5 কেজি ভরের একটি বস্তুর উপরে 750 নিউটন বল 0.5 সেকেন্ড সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে? এমভি মাইনাস এমইউ, ইকুয়াল হচ্ছে এফটি। তাহলে এফ কত এখানে? 750 নিউটন। এফ এর ভ্যালু হচ্ছে 750 ইন্টু 0.5 সেকেন্ড ইন্টু 0.5। ক্যালকুলেশন করে দেখো, 750 ইন্টু 0.5, নেট অন থাকলে না ফোনে হুটহাট করে কোত্থেকে কি প্লে হয়ে যায়। আচ্ছা, 375 কেজি মিটার/সেকেন্ড, সঠিক উত্তর হলো খ, 32। ওকে, এবার 33, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 25 গ্রাম ভরের একটি, এই পশ্চাৎবেগের ম্যাথ আমরা আগেও দেখেছি, আশা করি এগুলো পারবো, সমস্যা হবে না। দেখো নিচের কোনটি ভরবেগের সংরক্ষণ সূত্রের সমীকরণ? ভরবেগের সংরক্ষণশীলতা m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। কিন্তু দেখো m1u1 প্লাস m2u2 এক সাইডে নাই, m1u1 এক পাশে, m2u2 আরেক পাশে চলে গেছে, তাই না? তাহলে m1u1 এর সাথে m2u2 হওয়া উচিত ছিল। সূত্র কি ছিল আমাদের? m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। কিন্তু এখানে দেখো আমাদের এই সূত্রটা এখানে সরাসরি নেই।
না থাকার কারণে কি হচ্ছে দেখো, আমরা যদি দেখি M1U1টা ঠিকই এখানটাতে আছে, M2U2টাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাওয়া হলো, তাই এটা মাইনাস। আর M1V1 ছিল এই পাশে, এটাকে সাইড চেঞ্জ করে আনার কারণে এ পাশে সেও মাইনাস হয়ে গিয়েছে। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু খ। বাকি একটাও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের সমীকরণ না। আমরা কিন্তু জানি ভরবেগের সংরক্ষণ সূত্রের সমীকরণ, তোমরা সবাই জানো, কিন্তু এখানে এভাবে করে দেখে কেউ কনফিউজড হয়ে যাবে না। একটু জাস্ট দেখবে যে সাইড চেঞ্জ করে, কারণ এটা তো একটা সূত্র, সরাসরি তোমাকে কেন এমসিকিউতে দেবে, তোমাকে তো একটু চিন্তা করতে হবে, তাই না? সরাসরি তো আর এই প্রশ্নটা মানে উত্তরে আসবে না। M1U1 দেখো তার জায়গাতে ঠিকঠাকই আছে, M1V1টা এই পাশে চলে আসলো, এই কারণে দেখো এটা মাইনাস হয়ে গিয়েছে। আর M2V2 সাইড চেঞ্জ করেনি, সে তার জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু এই যে M2U2 এই পাশ থেকে এই পাশে চলে আসছে, এই কারণটা কি হয়ে গেল, এটা হয়ে গেছে মাইনাস। তাহলে 34 নং প্রশ্নের সঠিক উত্তর হলো খ। সংঘর্ষের সময় কোন বল কাজ করে? সংঘর্ষের সময় এত সহজ প্রশ্ন নাও আসতে পারে। দেখো, তড়িৎ বল, যান্ত্রিক বল, তড়িৎ চৌম্বক বল, মানে এগুলো তো ক্রিয়া করবে না, তাই না? সংঘর্ষের সময় তো আমরা জানি দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষ করে, একটা বস্তু ক্রিয়া বল প্রয়োগ করে, অপরটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, আমরা এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া করে। তড়িৎ বল, চৌম্বক বল এত মানে সহজ জিনিস, এটা থেকে কেউ কনফিউজড হবে না আশা করি। আচ্ছা, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়? ঘর্ষণের ফলে যে শক্তির অপচয় হয় তা বেসিক্যালি তাপ শক্তিরূপে আবির্ভূত হয়। আমরা জানি যত ধরনের শক্তি আছে এর মধ্যে সবচেয়ে কমন ফর্ম শক্তির হলো তাপ শক্তি। শক্তির মানে ম্যাক্সিমাম টাইম শক্তিটার যে অপচয়, এই অপচয়টা কিন্তু তাপ শক্তি হিসেবেই হয়। তুমি দেখো, তোমার একটা ভাল্ব কি করে, কিছু সময় জ্বললে পরেই সে আলো দেওয়ার পরে গরম হতে বা উত্তপ্ত হতে শুরু করে। তোমার হাতের ফোন বা ডিভাইস, তুমি যে ট্যাবলেট বা কম্পিউটার বা টিভি যেখানেই ইউটিউব দেখতে থাকো, এই অ্যাপটা যেখানেই তোমার ইউজ করতেছো, সেটা কি কিছু সময় ব্যবহার করার পর একটু হলেও গরম হয়। তার মানে কি, এর তো গরম হওয়ার কথা ছিল না। তোমার ফোনটা বা তোমার হাতের যে ডিভাইসটা, এটা কি তাপ উৎপন্ন করার জন্য? অবশ্যই না, কিন্তু সে তো তাপ উৎপন্ন করছে। তার মানে তোমার ব্যাটারি থেকে যতটুকু সে এনার্জি কনজিউম করলো, কনজিউম করা এনার্জির কিছুটাও সে মানে কিছুটা পরিমাণ হলেও সে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, অপচয় হচ্ছে, এবং সেটা ওই তাপশক্তি হিসেবে হিসেবে আবির্ভূত হচ্ছে। ফ্যান চললো, কিছু সময় ফ্যান চলার পর হাত দিয়ে দেখবে ফ্যানটাও গরম হয়ে যায়। কেন গরম হচ্ছে? কারণ ফ্যান তো আসলে তাপ উৎপন্ন করার কথা না, ফ্যান তো আমরা শীতল হওয়ার জন্য, ঠান্ডা অনুভব করার জন্য ফ্যান ব্যবহার করি, তাই না? তাহলে ও কেন গরম হচ্ছে? ওর তো গরম হওয়ার কথাই না। ওর তো বিদ্যুৎ শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করার কথা, কিন্তু বিদ্যুৎ শক্তি যতটা সে রিসিভ করে তার 100% তো আউটপুট হিসেবে দিতে পারে না, তার 100% যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারে না। দ্যাটস ওয়াই ওই শক্তিটুকু অপচয় হয় বা ওইটা আসলে তাপশক্তি রূপে আবির্ভূত হয়। আচ্ছা, ঘর্ষণ বল সর্বদা ক্রিয়া করে? অবশ্যই ঘর্ষণ বল বিপরীত দিকেই ক্রিয়া করে, আমরা জানি ঘর্ষণ বল যে কোনো গতির যেদিকে থাকে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে। আচ্ছা, গাড়ির শু বা প্যাড কিসের তৈরি? এত বেসিক বা জ্ঞানমূলক বা মুখস্থ টাইপের প্রশ্ন নাও আসতে পারে পরীক্ষায়, স্টিল যদি চলে আসে এই জন্য রাখা এটাকে। দেখো, অনেকে আমরা ভাবতে পারি এটা রাখার একটা কারণ হচ্ছে রাবারের সাথে মিলিয়ে ফেলতে পারি আমরা এটাকে। হ্যাঁ, এটা গাড়ির যে শু বা প্যাড, বা যারা সাইকেল চালাও সাইকেলের ব্রেকিং যে শু বলি, ব্রেক প্যাড, বা বাইকের বা গাড়ির, এটা কিন্তু রাবারের হয় না, এটা কিন্তু অ্যাসবেস্টসের তৈরি। কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো ঘর্ষণটাকে সর্বোচ্চ করা। তো এক্ষেত্রে অ্যাসবেস্টসটা ব্যবহার করা হয়, এক ধরনের পদার্থ এটা, রাবার কিন্তু না। হ্যাঁ, এটা এটা তোমরা ডিটেলস আরও পড়লে জানতে পারবে। আচ্ছা, চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে? চাকার বৃত্তাকার আকার আমাদের ঘর্ষণ বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে। এখানে অভিকর্ষ মহাকর্ষ এত সহজ সিলি টাইপের অপশন, অস্পর্শ, মানে চাকা তো আর হাওয়ায় ভাসে না, গাড়ির যে কোনো চাকা এটা তো রাস্তাতেই চলে, তাই না? তাহলে এটা বোঝাই যায় এটা ঘর্ষণ বল হবে। এখানে আসলে আবর্ত ঘর্ষণ বা অন্যান্য ঘর্ষণ যদি আসতো ওইটা আমরা বলতে পারতাম। দেখো, চাকার বৃত্তাকার আকার, এখানে বৃত্তাকার আকার কী মিন করতেছে? যদি কোনো বস্তুকে আমরা এমনিতে টেনে নিয়ে যাই, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট ধরো টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে গতি ঘর্ষণ ক্রিয়া করে বা পিছলানো ঘর্ষণ কাজ করে। এবার এই পিছলানো ঘর্ষণের চেয়ে যখন আমি এটাকে একটা চাকার উপরে বসাবো, তারপর এটাকে রোল করে নিয়ে যাব, তখন কি ঘটনা ঘটবে? তখন এই চাকাটায় কিন্তু আসলে আমাদের গতি ঘর্ষণের মানের চেয়ে এই আবর্ত ঘর্ষণের মানের কম হয়। অর্থাৎ বৃত্তাকার শেপ, এই বৃত্তাকার যে আকারটা, এটা মূলত আমাদের গতি ঘর্ষণের মান কমায়। গতি ঘর্ষণের মান, অর্থাৎ আমরা এমনিতেও জানি যে আবর্ত ঘর্ষণের মান গতি ঘর্ষণের মানের চেয়ে কম,
তাহলে এখানে ঘর্ষণ বলের মান কমায়। যদি আবর্ত ঘর্ষণ থাকতো বা আমাদের পিছলানো ঘর্ষণ বা গতি ঘর্ষণ থাকতো তখন আমাদের একটু কনফিউশন তৈরি হওয়ার সুযোগ ছিল, বাট এখানে কিন্তু কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। এই মোটামুটি আসে এই ধরনের প্রশ্নই এই অধ্যায় থেকে, বল অধ্যায় থেকে, এমসিকিউর জন্য আর কি। বেসিক্যালি সবগুলো টপিকই হয়তো টাচ করা হয়েছে। আমাদের একটা অংশ হয়তো, একটা টপিক হয়তো বাদ গিয়েছে যতদূর মনে হচ্ছে, যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ বা গতি ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ দিয়ে হয়তো আমাদের একটা এমসিকিউ চলে আসতে পারে। হ্যাঁ, আমরা যদি দেখি যে ঘর্ষণ বল এফ ইকুয়াল হয়ে যাচ্ছে মিউ ডাব্লিউ। ডাব্লিউ মানে কি, এখানে ডাব্লিউ মানে তো ওজন, আর মিউ মানে হলো ঘর্ষণ সহগ, আর ডাব্লিউর পরিবর্তে লেখা যায় এমজি। যদি আমাদের স্থির বস্তু থাকে তাহলে স্থিতি ঘর্ষণ সহগ, তাহলে লিখব এফএস। এফএস ইকুয়াল কী হবে, মিউ এস এমজি বা মিউ এস ডাব্লিউ। ডাব্লিউ তো স্থির থাকবো আর গতিশীল থাকবো, বস্তুর ভর ওজনটা থাকবেই। আর গতিশীল বস্তু হলে গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা গতি ঘর্ষণ সহগ মিউকে নেব। হ্যাঁ, এইটা একটু দেখে রাখতে পারো, এইটা হয়তো আমি সামহাও মিস করে গেলাম। এই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। এছাড়া যদি আর কোনো কিছু তোমাদের মনে হয় যে এই অংশ থেকে এমসিকিউ আসার মতো, বা তোমাদের কোনো অংশে ডাউট আছে বা কোনো কোশ্চেন আছে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে তাহলে এইটুকুই, ধন্যবাদ।